আমরা বিসিএস এসে যখন করব আমরা তো আগেই বলেছি যে এটা লং এসে, মানে উই হ্যাভ টু রাইট অ্যান এসে অন 1000 ওয়ার্ডস মিনিমাম, মানে 1000 শব্দের মিনিমাম 1000 শব্দের একটা এসে লিখতে হবে আমাদের। এটা আপনি 2000 লিখলেও কোনো অসুবিধা নাই, আমাদের মিনিমাম হবে 1000 ওয়ার্ড। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের এসে গুলো আমরা আগেই বলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে সালাম দিলেন? মামুনুর রশিদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পেয়েছি। হ্যাঁ, আপনারা হ্যাঁ আসুক সবাই, আমরা একটু ইনিশিয়াল কথাবার্তা একটু বলে নিই। যে আমরা জানি যে 1000 শব্দের একটা এসে লিখতে হবে। এটার জন্য আমাদের যে পেজ, সাধারণত আপনারা অন এন অ্যাভারেজে প্রতি পেজে 100 শব্দের মতো লিখতে পারেন। সেই হিসাবে 10 শব্দ 10 পেজ লিখলে আপনাদের 1000 শব্দ হয়। মানে কথা কোন যায় না কোন যায় জন্য। হ্যাঁ, কে কথা বলছেন? দীপন কিছু বলছেন? বুঝে না। আর সবাইকে আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিলাম, আপনারা একটু শুনবেন। হ্যাঁ, আপনাদের কথা শুনবো। হ্যাঁ, আমরা বলছিলাম যে 1000 শব্দের আমরা এসে লিখবো। এটা মিনিমাম ওয়ার্ড রেঞ্জ, এর উপরে লেখলেও কোনো অসুবিধা নেই, আমরা এর উপরেও লিখতে পারবো। আপনি যদি চান যে 20-25 পেজও লেখেন, 2000-2500 শব্দের এসেও হতে পারে, সেটা আপনি করতে পারবেন। তবে এটার জন্য টাইম সময় আপনি পাবেন ম্যাক্সিমাম 60 to 70 মিনিটস। 60 to 70 মিনিটসের মধ্যে আমাদের এই এসিটা কভার করতে হবে। 60 to 70 মিনিটসের মধ্যে আমাদের এই এসিগুলো কভার করতে হবে, প্রথম কথা যেটা। সেক্ষেত্রে আপনি 1000 শব্দের কম যেন না হয়, বেশি হলে অসুবিধা নেই। এখানে আমরা ইন্ট্রোডাকশন কনক্লুশনগুলো অনেক ভালো লিখবো, স্মার্ট ইন্ট্রোডাকশন কনক্লুশন আমরা লিখবার চেষ্টা করব। এবং বডিতে আমরা কোটেশন যেটা আছে, কোটেশন, এখানে কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি, ডেটা, হ্যাঁ, ম্যাপ, চার্ট, এটা যত বেশি ইনক্লুড করবেন তত ভালো নাম্বার পাওয়া যাবে। আর এসিটা যে আনকমন হয়, সেই ক্ষেত্রে যে এসিটা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে, লিখতে পারবেন, সেরকম একটা এসে, সেটা ইমাজিনারি এসে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা ধরেন বিসিএস পরীক্ষা যারা দিচ্ছি, রিটেন পরীক্ষা, আজকে কথা বলবো বিসিএস এসে নিয়ে, ব্যাংক এসে নিয়ে আজকে কথা বলবো না, এটা এরপরে ক্লাসে কথা বলবো। তো আমরা বিসিএস এর ক্ষেত্রে যে এসেগুলা পড়বো, আবির অধিকার একটু আমাকে বলবেন যে কি কি বিষয়ের উপর আমাকে এসে পড়তে হবে? আবির অধিকার, আপনি একটু ভিডিওটা অন করে একটু বলেন তো যে কোন কোন বিষয়ের উপর আসলে মূলত আমাদের যে এসে প্রস্তুতিটা থাকতে হবে। এসির প্রস্তুতি স্যার প্রধানত সাম্প্রতিক বিষয়গুলো, যে বিষয়গুলো আমাদের বিশ্বে, মানে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ, এই সব বিষয় সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। এর পাশাপাশি হচ্ছে বিশ্বের যে চলমান ঘটনাগুলোর সাথে সাথে কিছু বেসিক ব্যাপার থাকে, যেরকম বাংলাদেশের কারেন্ট ইস্যুগুলোর মধ্যে পড়ছে দেন। হ্যাঁ, ওগুলো পড়ে। এর বাইরে স্যার বিজ্ঞানের কিছু বিষয় থাকে, মানে বেসিক কিছু বিষয় থাকে যে বিজ্ঞানের, তারপর হচ্ছে আমাদের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কিছু বিষয় থাকে। তারপর মূলত আচ্ছা মাথা আসতেছে না। এই যে সুন্দর, হ্যাঁ এই যে সুন্দর হচ্ছে, গুড। আবির অধিকার অনেকগুলা কথা বলছে, এর সাথে আব্দুল করিম দুই একটা অ্যাড করবেন। আবির অধিকারী যে কথাগুলো বলেছে, আব্দুল করিম একটু ভিডিওটা অন করে ওর সাথে একটু অ্যাড করেন, আর কি কি বিষয় হতে পারে? প্রাকৃতিক দুর্যোগ আছে, গ্লোবাল ওয়ার্মিং আছে। মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। স্যার প্রাকৃতিক দুর্যোগ আছে, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং, ন্যাচারাল ক্লাইমেটি স্যার, প্রাকৃতিক দুর্যোগ। সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার না কেন? ক্লিয়ার না স্যার? না, প্রথম তো শুনতে পেলাম, এখন তো ভালো শোনা যাচ্ছে না, আবার বলেন। স্যার প্রাকৃতিক দুর্যোগ আছে, হ্যাঁ মানে ন্যাচারাল ক্লাইমেট আছে, হ্যাঁ ক্লাইমেট ইস্যুটা বলেছে আবির অধিকারী, গ্লোবাল ওয়ার্মিং আছে স্যার, ওটা ক্লাইমেট ইস্যুর মধ্যে আসবে। আর আচ্ছা রোহিঙ্গা ইস্যু আছে স্যার, যে বিষয় আমাদের কভার করতে হবে এর ক্ষেত্রে, যেখানে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে যে বিষয়গুলো নিয়ে, হ্যাঁ আমরা সেই বিষয়গুলোর কথা বলছি।
অর্থাৎ বিসিএস এস এর প্রস্তুতি যখন আমরা নিব, কতগুলো বিষয় সম্পর্কে আমাকে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, সেই বিষয়গুলোর সম্পর্কে জানতে যাচ্ছি। আবির অধিকারী বেশ কয়েকটা বলেছে, যেমন কারেন্ট ইস্যুর কথা বলেছে, এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। কারেন্ট ইস্যুর আগে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বলেন সেগুলো কি? ব্লু ইকোনমি আছে স্যার। ব্লো ইকোনমি, হ্যাঁ ব্লো ইকোনমি আসে, মানে নাম ধরে না, স্পেসিফিক কতগুলো সেক্টর। রিপা হাত উঠিয়েছেন, রিপা একটু বলবেন, হাত উঠিয়েছেন বলেন। হ্যাঁ রিপা। স্যার স্যার মুক্তিযুদ্ধ বিষয়ক থাকতে পারে, তারপর হচ্ছে নারী নারী সম্পর্কিত, দেশপ্রেম সম্পর্কিত, যে এগুলা সম্পর্কিত দেখা যায় এগুলো সবসময়ের জন্যই মানে কোনো কোনো সময় এসে যায়, মানে ইম্পর্টেন্ট সবসময় থাকে এগুলা। ইম্পর্টেন্ট সব সময় থাকে। আপনি মুক্তিযুদ্ধ বিষয় অ্যাড করেছেন, নারীর বিষয়গুলো অ্যাড করেছেন, গুড। এর পাশাপাশি আর কিছু শামিমা ডিরেক্টর বলবেন, শামিমা খাতুন। আমরা জানতে চাচ্ছি যে কোন কোন বিষয় সম্পর্কে আমাকে জানতে হবে, কোন কোন বিষয়ের এসএ বিসিএস পরীক্ষায় আসতে পারে। কারণ এটা না জানলে তো আপনি আন্দাজে কয়টা এসে পড়বেন? আপনি কি 50টা এসে পড়বেন, 100 এসে পড়বেন? না, সেটা তো সম্ভব না। হ্যাঁ, আমি প্রথমে একটা আউটলাইন করব যে এই বিষয়গুলো আমি পড়বো, একবার করে হলেও এই বিষয়গুলো পড়বো। তারপরে ফাইনাল সাজেশনে যখন যাব, তখন আমরা অন্যান্য বিষয়ে যাব। আমি একবার করে কোন কোন বিষয় আমাকে টাচ করতে হবে, এরকম বিষয় মোটামুটি কয়েকটা বিষয় চলে আসছে। যেমন এখানে আমরা কারেন্ট ইস্যুগুলো নিয়ে পেয়েছি, ক্লাইমেট নিয়ে বলেছি, মুক্তিযুদ্ধ নিয়ে আপনি কথা বলেছেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ, এটা হয়েছে। আরো কয়েকটা পার্ট আসবে, আরো কয়েকটা পার্ট আছে, বলেন। স্যার আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে ধারণা থাকা উচিত আসলে। হ্যাঁ নাসরিন, আর কি বলেন? স্যার এমন ভাবে বলছেন এখন আর মাথায় আসছে না। এখন আর মাথায় আসছে না। আচ্ছা, পিঙ্কি কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আছি ভালো। আপনি জিজ্ঞেস করছিলাম যে কি কি বিষয়ের উপর আমার বিসিএস এর এসে পড়তে হবে, মানে মোটা দাগে যদি আমরা কতগুলো বিষয়কে ক্যাটেগরাইজ করি, কোন কোন বিষয়গুলো আমি এসে পড়ব, যেটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, একবার করে হলেও পড়ে যেতে হবে, এরকম কতগুলো এসে আমরা দেখবো। আচ্ছা, পিঙ্কি কিছু অ্যাড করবেন? আমি তো পরে জয়েন করছি, মানে কি কি দিয়েছে এখন তো বুঝতে পারতেছি না, একটু দেরি হয়ে গেছে স্যার আমার। আচ্ছা ঠিক আছে, আমি যদি দেখেন, আমার একটু আগে একটু সংক্ষেপে বলে নেই যে আমাদের কি কি বিষয়ের উপরে এসে গুলো পড়তে হবে। আমি একটু যদি এরকম করি, সে যদি দেখেন, আমি প্রথমটা যদি বলতে চাই, স্টার চিহ্ন দিয়ে বলি। প্রথমটা সোসাইটাল ইস্যু। সোসাইটাল ইস্যু, সোসাইটাল ইস্যু, এই সমাজ যে ইস্যু, সামাজিক যে বিষয়গুলো, এটার মধ্যে আপনি অনেক সময় বিশেষ পরীক্ষা দেখবেন যে রুরাল লাইফ, যেমন এখানে আপনি যদি বলতেন যে গ্রামীণ জীবন, হ্যাঁ এখানে যদি আপনি বলেন রুরাল লাইফ, গ্রামীণ জীবন, এটা একটা এক্সাম্পল বলছি। এর মধ্যে এর বাইরে আরো বিষয় থাকতে পারে, রুরাল লাইফ, হ্যাঁ এখানে রুরাল লাইফ অফ বাংলাদেশ, আরো বিষয়, সামাজিক যে বিষয়গুলো আছে, সমাজ রিলেটেড যে বিষয়গুলো আছে, আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থা হতে পারে, সেখানে সিটি সমাজ ব্যবস্থা হতে পারে, আধুনিক সমাজ ব্যবস্থা হতে পারে, অ্যানশিয়েন্ট সোসাইটি আমাদের যেটা আছে, সেখান থেকে শুরু করে মডার্ন সোসাইটি পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থার যে এখানকার যে আমরা গ্রোথ বলবো বা ডেভেলপমেন্ট, সেই বিষয়গুলো এখানে আসতে পারে, এটা একটা বিষয়। এর পাশাপাশি আপনার থাকতে পারে কালচারাল ইস্যু। কালচারাল ইস্যু, এখানে আপনার থাকতে পারে সাংস্কৃতিক যে বিষয়টা, আপনার সংস্কৃতি সম্পর্কে অবশ্যই পড়ে যেতে হবে পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় বসার আগে সংস্কৃতির যে বিষয়গুলো রয়েছে। এখানে সংস্কৃতি প্রথমে আপনি মানে কালচার অফ বাংলাদেশ, এখানে যেমন হতে পারে দেখেন বাংলাদেশি কালচার, সেখানে যে আপনি বলতে আরো কিছু হতে পারে। আমরা যদি বলি দেখেন বাংলাদেশি কালচার, হ্যাঁ বাংলাদেশি কালচার, তাহলে এরকম কালচার রিলেটেড বিষয়গুলো আপনাকে একবার হলেও পড়ে যেতে হবে। আমরা বিশেষ পরীক্ষায় বসার আগে অবশ্যই আমাকে একবারের জন্য হলেও আমাদের যে কালচারাল ইস্যুগুলো আছে, সাংস্কৃতিক যে এলিমেন্ট, মানে সংস্কৃতি আমাদের যেটা, এটা সম্পর্কে মোটামুটি ধারণা আমাকে থাকতে হবে যে এটা হলো আমাদের কালচারের পার্ট, এটা আমাকে জানতে হবে। কালচার,
স্টেট অ্যাফেয়ার্স, এখানে রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে, স্টেট অ্যাফেয়ার্স, স্টেট অ্যাফেয়ার্স, এই রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। রাষ্ট্রীয় বিষয়গুলোর মধ্যে কি, এখানে হতে পারে আপনার যেমন দ্য গুড গভর্নেন্স হতে পারে, দ্য রুল অফ ল, গুড গভর্নেন্স, ডেমোক্রেসি। হ্যাঁ, এখানে যেমন গতবার যেটা আসছিল ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, গণতন্ত্র এবং সুশাসন। এখানে হতে পারে আপনার রুল অফ ল, এখানে থাকতে পারে রুল অফ ল। হ্যাঁ, এখানে আপনার থাকতে পারে আরো অন্যান্য যে শাসন ব্যবস্থাগুলো আছে, হ্যাঁ, সেই বিষয়গুলো থাকতে পারে, এলিমেন্টস অফ গুড গভর্নেন্স, এলিমেন্টস অফ ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে। স্টেট অ্যাফেয়ার্স, আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেহেতু গণতন্ত্র এবং এখানে এটার সাথে গুড গভর্নেন্স বা রুল অফ ল কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই বিষয়গুলো লিঙ্ক করে আপনাকে এখানে এসে দিতে পারে, যেটা গত পরীক্ষায় একটা দিয়েছে। আচ্ছা, তারপরে এখানে আসতে পারে লিটারেচার নিয়ে, এটাও একটা শক্তিশালী একটা শ্রেণী বিভাজন। এর ক্ষেত্রে আমরা বলতে পারি লিটারেচার রিলেটেড যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমাদের সংস্কৃতি যেটা সাহিত্য, সাহিত্য যে বিষয়গুলো আছে এটা নিয়ে এসে থাকতে পারে। গতবার পরীক্ষায় লিটারেচার নিয়ে কোশ্চেন ছিল। আচ্ছা, এর পাশাপাশি দেখেন আমাদের জন্য যেটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার, আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার নিয়ে এসে লিখতে হবে, এসে থাকতে পারে। ল্যাঙ্গুয়েজ এখানে থাকতে পারে যেমন আপনার দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার, হয় একটা এসে আপনার আসলো দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার, দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার, দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার আমরা আসতে পারে এখানে। হ্যাঁ, এটা একটা এসে হতে পারে। তারপরে হলো সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি রিলেটেড, সায়েন্স, এখানে হতে পারে সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি বিজ্ঞান। হ্যাঁ, আগে টেকনোলজি আলাদা থাকতে এখন সাথে ইনফরমেশন টেকনোলজিটা যোগ হয়েছে। সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড ইনফরমেশন, এখানে আসতে পারে যে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সায়েন্স, এটা এখানে ইনফরমেশন টেকনোলজি নিয়ে এখন আলাদাভাবে ফোকাস করা হচ্ছে। ইনফরমেশন টেকনোলজি অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে এখানে সোশ্যাল মিডিয়া আলাদাভাবে। এর বাইরে আমরা যেটা বলতে পারি এখানে আসতে পারে সোশ্যাল মিডিয়া। দেখেন সোশ্যাল মিডিয়া এখন অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া। এখানে আসতে পারে আপনার যেমন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, কারণ এখানে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, এখানে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া একটা পড়লে মোটামুটি এখানে কভার করেন। এখানে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ একটা এসে হয় ইদানিং সাম্প্রতিককালে। তো সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের এসে আসতে পারে। দেন এরপরে আসতে পারে আমাদের এর বাইরে যেটা আছে, হ্যাঁ, এখানে এখানে অন্যান্য যে টেকনোলজিগুলো রয়েছে, সাইবার থ্রেটস এন্ড সিকিউরিটি, এখানে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এখানে সাইবার থ্রেট এন্ড সিকিউরিটি বিষয়গুলো আসতে পারে। সোশ্যাল মিডিয়ার যে থ্রেট সিকিউরিটিগুলো এর সাথে ইনভলভ থাকতে পারে। আর এর পাশাপাশি দেখেন আমাদের আসতে পারে অ্যাটেইনমেন্টস অফ দ্য ইনকামবেন্ট গভর্নমেন্ট, এটা গুরুত্বপূর্ণ হয় অনেক সময়। অ্যাটেইনমেন্টস অফ দ্য ইনকামবেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ দেখেন এখানে বর্তমান সরকারের যে অর্জনগুলো রয়েছে সেই অর্জনগুলো নিয়ে এসে আসতে পারে। বর্তমান সরকারের যে অর্জনগুলো রয়েছে সেই অর্জনগুলো নিয়ে আপনার এসে পরীক্ষায় আসতে পারে। কারেন্ট ইস্যু যেগুলো আছে, কারেন্ট ইস্যু বা মাস্টক যে টপিকগুলো রয়েছে, এটা গ্লোবাল অথবা ইন্টারন্যাশনাল যেটাই থাকুক না কেন, যেমন এখানে বর্তমানে হলো কোভিড-19, বর্তমানে হলো আমাদের কোভিড-19,
তাহলে কারেন্ট ইস্যু নিয়ে আমাদের এসে আসতে পারে। এর পাশাপাশি ক্লাইমেট চেঞ্জ নিয়ে এসে আসতে পারে। ক্লাইমেট চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর, আমরা বলতে পারি ক্যাটাগরি। ক্লাইমেট চেঞ্জ এখানে আপনার আসতে পারে, এর মধ্যে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টা মানে একটা আলাদা হতে পারে। যেমন হতে পারে যে গ্লোবাল ওয়ার্মিং এইগুলো হলো আমাদের প্রধান এসএ বিসিএস পরীক্ষায় বসার পূর্বে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আবারও বলছি, সোসাইটাল ইস্যু, সামাজিক যে বিষয়গুলো রয়েছে, সমাজ জীবন ব্যবস্থা, এখানে রুরাল লাইফ, সমাজ জীবন, কালচারাল ইস্যু আলাদা। যেমন বাংলাদেশি কালচার, এখানে কালচার যখন পড়বেন, কালচারের প্রতিটা এলিমেন্টস এবং প্রিভিয়াস অর্থাৎ আগের দিনের কালচার কেমন ছিল, এখন কালচার কেমন, এই কালচারাল ট্রেন্ড চেঞ্জ যেটা হচ্ছে, চেঞ্জের ফলাফলটা কি, পজিটিভ নেগেটিভ কি কি হতে পারে, তারপর রিকমেন্ডেশন ইত্যাদিতে আসবে। স্টেট অ্যাফেয়ার্স, ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, দ্য রুল অফ ল হতে পারে। হ্যাঁ, এখানে আপনার মনার্কি অ্যান্ড ডেমোক্রেসি এরকম তুলনামূলক বিষয়গুলো থাকতে পারে। তারপর আপনার এখানে লিটারেচার যেটা, হ্যাঁ এখানে লিটারেচার নিয়ে এসে হতে পারে। লিটারেচার অ্যান্ড লাইফ, সাহিত্য জীবন ইত্যাদিতে থাকতে পারে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার আলাদা একটা সেক্টর এসে আসার মতো, যেটা বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, লিবারেশন ওয়ার, দুইটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। লিবারেশন ওয়ারটা যেমন বলছি, দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নিয়ে যদি থাকে আমাদের গ্লোরিয়াস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 এরকম হতে পারে। সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি রিলেটেড এসে আমাদের হতে পারে। তারপর এখানে সোশ্যাল মিডিয়া, যেমন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, অ্যাটেনমেন্টস অফ দ্য ইনকামবেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের যে অর্জনগুলো, সাধারণত সমস্যাগুলো আসে না পরীক্ষায়, চ্যালেঞ্জগুলো আসতে পারে কিন্তু সমস্যাগুলো, ড্রব্যাকসগুলো পরীক্ষায় আসে না। কারেন্ট ইস্যুগুলোর মধ্যে যেটা, এটা আমাদের হোম অ্যান্ড অ্যাব্রোড, সব জায়গায়, বোথ ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, এখানে সেটা গ্লোবাল পার্সপেক্টিভ হতে পারে, আপনার হোম কান্ট্রির পার্সপেক্টিভও হতে পারে। এর আগের বার 38তম বিসিএস পরীক্ষায় যেমন অনেকটা রোহিঙ্গাময় একটা বিসিএস ছিল আপনাদের। হ্যাঁ, রোহিঙ্গাময় একটা বিসিএস ছিল, একটা সেকেন্ড। তো এই বিষয়গুলোই মূলত আমাদের ফোকাস। আর ক্লাইমেট চেঞ্জটা নিয়ে বারবারই গুরুত্বপূর্ণ। ক্লাইমেট সম্পর্কে ধারণা যদি গতবার এসেও থাকে কোনো একটা পরীক্ষায়, এবার বাদ দিয়ে যাওয়া যাবে না। এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে আমাদের বিসিএস পরীক্ষার, মানে মিনিমাম একটা ধারণা থাকতে হবে। এর প্রত্যেকটা বিষয় সম্পর্কে মিনিমাম একটা ধারণা আপনার রাখতে হবে। লিটারেচারটা অনেকেই পড়েন, একটু পড়বেন। লিটারেচার নিয়ে, লিটারেচারের উপর আমরা একটা এসে একটু পরে ধারণা থাকবে যে এটা লিটারেচার, এইভাবে লিটারেচার জীবনকে প্রভাবিত করে ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে এখানে যে সেক্টরগুলো বললাম, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা রাখতে হবে। এর বাইরে আর কি হতে পারে একটু বলেন তো, পিঙ্কি ভিডিওটা অন করে বলেন, এর বাইরে আর কি থাকতে পারে? হ্যাঁ, পিঙ্কি রানী, স্যার এইগুলাই তো। জি স্যার। হ্যাঁ, ভিডিওটা অন করেন, ভিডিওটা অন করে বলেন। হ্যাঁ, এর বাইরে আর কি কি থাকতে স্যার পারে? আমি আজকে স্যার একটু বাড়িতে আছি তো স্যার, টেবিল চেয়ারে না, জানলার পাশে আছি তো স্যার। সমস্যা নাই তো, অসুবিধা হচ্ছে না তো, এইভাবে থাকেন, দেখা যাচ্ছে। স্যার এগুলাই আমি সিলেক্ট করে রাখছিলাম স্যার, আপনি যেগুলো লিখছেন এগুলাই স্যার। আচ্ছা, এগুলা বাইরে আচ্ছা, সুবর্ণ জয়ন্তী স্যার, সুবর্ণ মানে গোল্ডেন জুবলি এবং বর্তমান সরকারের যে অর্জনটা, এটা স্যার হইতে আসার মতো আর কি স্যার। না, সেটা আমরা নাম যখন দেবো মুজিব বর্ষ আসবে, হ্যাঁ সেটা আলাদা ভাবে। হ্যাঁ স্যার, মুজিব বর্ষটা স্যার। এরপরে স্পেসিফিক নাম আকারে আসবে। জি জি স্যার, হ্যাঁ বলেন। ন্যাচারাল ক্যালামিটিস, বিশেষ করে লাইটনিং এন্ড থান্ডার স্টর্ম, এটা মনে হয় গুরুত্বপূর্ণ খুব এবার। না, বলছি ক্লাইমেট, আমরা তো নাম বলি না এখনো, আমরা কিন্তু এস এর নাম বলি না, আমরা প্রথমে সেক্টর গুলো বললাম, আমরা এস এর নাম এখনো বলিনি, আমরা সেক্টর, যে এই সেক্টর থেকে আমাদের এসে পড়তে হবে, আমরা কিন্তু এখনো স্পেসিফাই করে কোনো নাম বলিনি। আপনি যেটা বলছেন সেটা তো ক্লাইমেট চেঞ্জের ইস্যুর মধ্যেই পড়বে, তাই না? জি স্যার। হ্যাঁ, এই ক্লাইমেট ইস্যুর বাইরে আমাকে দুই একটা এসের কথা একটু বলেন তো, যেগুলো মানে এই যেখানে যে বললাম এর বাইরে যে সেক্টরটা কভার করি নাই,
বা এখানে যে ক্যাটাগরিটা আমরা উল্লেখ করি না এর বাইরে এসে আসতে পারে এরকম একটা সেক্টর আছে বলেন? স্যার একটা কাল্পনিক আসে যে যেমন দিনটি কেমন ইমাজিনারি যেটা ওটা তো ক্লাসিফিকেশন ইমাজিনারি একটা থাকে যে ইমাজিনারি এটা লিটারেচারের মধ্যেই মনে পড়বে স্যার না? ইমাজিনারি ইস্যু যেটা আছে, হ্যাঁ ইমাজিনারি একটা ইস্যু থাকে স্যার। ইমাজিনারি, হ্যাঁ ইস্যু, এটা এসে 5টা যে প্রকারভেদ আছে তার মধ্যে একটা পড়ে। হ্যাঁ ইমাজিনারি যে ইস্যুগুলো ন্যাচারাল আছে, রিসোর্স কি আসতে পারে স্যার? হ্যাঁ ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল রিসোর্স, জি স্যার। না ন্যাচারাল রিসোর্স নিয়ে আপনার এসে এইভাবে আসবে না। হ্যাঁ এটা কভার করতে পারবেন না, হ্যাঁ অনেকগুলো আছে। এখানে আপনার ডেসক্রিপটিভ এসের মধ্যে কিছু বিষয় আছে, যেমন এখানে বার্ডস অফ বাংলাদেশ হতে পারে, রিভার্স অফ বাংলাদেশ, হ্যাঁ দ্য পার্লামেন্ট বিল্ডিং, এরকম কিছু বিষয় আছে ডেসক্রিপটিভ এসের মধ্যে। আচ্ছা আর কিছু আছে না? আচ্ছা রিপা আক্তার হাত উঠিয়েছেন, বলেন। স্যার আরেকটা মনে হইতেছে যে সরকারের যে বিভিন্ন পদক্ষেপগুলা ডিজিটাল বাংলাদেশের উন্নীতকরণে, যেমন ডেল্টা প্ল্যান আছে এর ভিতর, তারপর হচ্ছে ভিশন যেটা আছে ওই যে 2041, ওইগুলা নিয়ে যেগুলা পদক্ষেপ। হ্যাঁ মানে এখানে অ্যাটেইনমেন্টস এর সাথে আমরা একটা শব্দ অ্যাড করতে পারি, অ্যাটেইনমেন্টস এন্ড গোলস অফ দ্য ইনকামেন্ট গভর্নমেন্ট, দুইটা একসাথে, অ্যাটেইনমেন্টস এন্ড, হ্যাঁ এখানে গোলস দুইটা জিনিস আসতে পারে, গোলস অফ দুইটা জিনিস। আর কিছু? হ্যাঁ স্যার এটা একটু মনে হলো। আচ্ছা এখন আমাদের ধরেন এই 41st বিসিএস এর জন্য যদি আমরা সাজেস্টেড এসে, রাফ একটা সাজেস্টেড এসে যদি করি, যেহেতু পড়া শুরু করতে হবে এখন, সাজেস্টেড এসে আমাদের যে এসেগুলো হবে, আমরা যদি ধরেন 41st এর জন্য আপনারা যে এসেগুলো পড়তে হবে, এখন থেকে কিছু এসে পড়া শুরু করতে হবে আমাদের। এরকম কয়েকটা এসে আমরা আপাতত আজকে নাম দিয়ে ওইভাবে শুরু করবো আর কি। যেমন আপনার প্রথমে কি মানে কারেন্ট ইস্যু দিয়ে শুরু হবে, যেহেতু করোনা ভাইরাস নিয়ে এবার বিশাল একটা 38তম জন রোহিঙ্গাময় বিসিএস ছিল, এবার করোনাময় বিসিএস, হ্যাঁ করোনা ভাইরাসময় বিসিএস হতে পারে। তো এটা রিডিং প্যাসেজ, এসে রাইটিং, সাধারণ জ্ঞান, বিভিন্ন জায়গাতে আপনাদের এটা নিয়ে পড়তে হবে, অনেক তথ্য জানতে হবে। তো আমরা এখানে কতগুলো এসে একটু লিখি। যেমন প্রথমে ক্রিটিক্যালি ইভালুয়েট দ্য ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস, এটা গত ক্লাসে আমাদের পড়িয়েছি। ক্রিটিক্যালি ইভালুয়েট the impact of coronavirus. ক্রিটিক্যাল ইভালুয়েট, যখনই ক্রিটিক্যাল ইভালুয়েট করতে বলে তখন আমরা বলছি বোথ পজিটিভ এন্ড নেগেটিভ দুইটা ভিউ পয়েন্ট থেকে আলোচনা করতে হবে। ফ্রম বোথ পজিটিভ এন্ড নেগেটিভ দুইটা ভিউ পয়েন্ট থেকে আলোচনা করতে হবে। তারপর এখানে এটা নিয়ে লিখি মেজার্স taken by Bangladesh in response to coronavirus. Measures taken by Bangladesh in response to coronavirus. লেখাগুলো কি দেখা যায় স্ক্রিনে? দেখেন তো জি স্যার দেখা যায় স্যার। লেখা বোঝা যায়? যায় স্যার। না আরো বড় করা দরকার আছে? দেখা যাচ্ছে মোটামুটি স্যার। আচ্ছা তাহলে measures taken by Bangladesh in response to coronavirus. 3 নাম্বার, the impact of coronavirus in the economy of Bangladesh, আলাদাভাবে একটা আসতে পারে, the impact of coronavirus in the economy of Bangladesh, 4 নম্বর, আরেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, চ্যালেঞ্জেস ডিউরিং করোনা প্যান্ডেমিক। চ্যালেঞ্জেস এখানে কজড বাই কোভিড-19 বা করোনা ভাইরাস বা কোভিড-19,
এখানে চ্যালেঞ্জেস কস্ট বাই করোনা ভাইরাস, চ্যালেঞ্জেস এখানে কস্ট বাই করোনা ভাইরাস, চ্যালেঞ্জেস কস্ট বাই করোনা ভাইরাস, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনের দিনগুলোতে। এই করোনা ভাইরাসের চ্যালেঞ্জ বলতে চান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলেন তো করোনা ভাইরাসের ক্ষেত্রে? বড় কয়েকটা চ্যালেঞ্জের কথা যদি বলতে চাই কি হবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সারা পৃথিবীর সকল মানুষকে ভ্যাকসিনেট করা, অর্থাৎ ইনোকুলেশনের আন্ডারে আনা। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা যদি বলতে চাই। করোনা ভাইরাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দুই তিনটা চ্যালেঞ্জের মধ্যে একটা হলো সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বিশেষ করে 12 বছর থেকে শুরু করে তদূর্ধ্ব যত আছে তাদেরকে টিকার আওতায় আনাটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ একটা। তারপরে যে অর্থনীতি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, অর্থনীতিতে যে গতিশীলতা ফিরিয়ে আনা বিশাল একটা চ্যালেঞ্জ। এখানে আপনার ইনফর্মাল সেক্টর যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও চ্যালেঞ্জ, শিক্ষাক্ষেত্রে যে ক্ষতিটা হয়েছে সেটা মেকআপ করা চ্যালেঞ্জ, এবং অনেকগুলো চ্যালেঞ্জ আমরা এখানে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এরপরে আপনাদের যেটা হয় মুজিব বর্ষ, এখানে অথবা গোল্ডেন জুবিলি আর বাংলা, গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, এখানে একসাথেও দুইটা আসতে পারে, একসাথে মুজিব বর্ষ অথবা গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ। আচ্ছা, এরপরে লিবারেশন ওয়ার যদি আমরা যাই, এখানে দেখেন আরেকটা দ্য স্পিরিট অফ লিবারেশন, তার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নিয়ে যদি বলি, গ্লোরিয়াস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এখানে গ্লোরিয়াস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট in 1952, glorious language movement in 1952, glorious language movement in 1952. এর পাশাপাশি আমরা যেটা দেখব গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। এখানে আরেকটা এসের কথা আপনাদের মধ্যে থেকে আসছিল, কি যেন বলছিলেন? আপনাদের মধ্যে থেকে আরেকটা এসের কথা বলছিলেন ক্লাইমেট রিলেটেড, কি যেন নামটা বলছিলেন? বলেন, ন্যাচারাল ডিজাস্টার না কি যেন বলছিলেন? স্যার মনে হয় ডেল্টা প্ল্যানের কথা বলছে স্যার, 2100 ডেল্টা প্ল্যান 2100। তার ন্যাচারাল ডিজাস্টারের সাথে মানে বজ্রপাতের ব্যাপারটা, বজ্রপাত বর্তমানে বাংলাদেশে তো এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে বজ্রপাত একটা বড় বিষয়। এখানে ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ, থান্ডারবোল্ট নামে শুধু এসে হয়তো আপনার ওইভাবে আসবে না। ন্যাচারাল ডিজাস্টার মধ্যে ওটা আপনার কোনো একটা পার্টে কভার হতে পারে, রিডিং প্যাসেজ আসতে পারে। এসের ক্ষেত্রে শুধুমাত্র থান্ডারবোল্ট বজ্রপাত নিয়ে এসে আসার সম্ভাবনা কম। তারপর আমরা একটা এসে রেডি করব বা শিখবো। হ্যাঁ, ন্যাচারাল ডিজাস্টার রাখেন। হ্যাঁ, ন্যাচারাল ডিজাস্টার্স, ন্যাচারাল ডিজাস্টার, থান্ডারবোল্টটাকে ফোকাস করবেন অনেকগুলা। এখানে আর্থকোয়েক থাকবে ইত্যাদি, যে ডিজাস্টার এখন যে প্রোন যেগুলা, সেই ডিজাস্টারগুলা নিয়ে আমরা কথা বলতে হবে। আচ্ছা, ডেভেলপমেন্ট প্রজেক্টস অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, এখানে মেগা ডেভেলপমেন্ট প্রজেক্টস অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, মেগা ডেভেলপমেন্ট প্রজেক্টস of the present government, mega development projects of the present government। এর পাশাপাশি এখানে রিপা কি যেন একটা কেসের কথা বলছিলেন, এখানে
ভিশন মিশন যেগুলা এখানে ডেল্টা প্রসপারাস ডেল্টা না মেগা ডেভেলপমেন্ট প্রজেক্টস অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। এখানে আপনার বা যদি এখানে চাই যে অ্যাটেনমেন্টস অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, হ্যাঁ এখানে ওটা তো ডেল্টা যেটা প্ল্যানিং ওটা অনেক দূরের প্ল্যান, ওটা এখনই আসবে না, আসার কথা না। মেগা ডেভেলপমেন্ট প্রজেক্ট সাধারণ জ্ঞানেও কাজে লাগবে, এটা একটা এসে পড়ে রাখতে পারলে ভালো। তারপর সোশ্যাল মিডিয়া ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস। সোশ্যাল মিডিয়া এখানে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, uses and abuses, social media uses and abuses। পদ্মা সেতু নিয়ে আসার সম্ভাবনা আছে স্যার? পদ্মা সেতু নিয়ে আসবে না, সাইবার থ্রেটস ওই ডেভেলপমেন্ট প্রজেক্টস এর মধ্যে পড়বে এটা। সাইবার থ্রেট and security, cyber threats and security, Bangladesh a role model of development, Bangladesh a role model of development, role model of development, model of development, role model of development 13, rule of women in socio-economic and political development Bangladesh। উইমেন এম্পাওয়ারমেন্টটা এখন আর আসবে না, ওটা মোটামুটি অনেক আসছে। হ্যাঁ, উইমেন এম্পাওয়ারমেন্টটা এখন আর আসবে না, রুল অফ উইমেন অন্য নামে আসতে পারে। রুল অফ উইমেন ইন দ্য সোসিও-ইকোনমিক, rule of women socio-economic and political development of Bangladesh। পাশাপাশি ব্লু ইকোনমিটা পড়েন, ব্লু ইকোনমি, বাংলাদেশি কালচার লিখছি, দেখেন তো বাংলাদেশি কালচার লিখছি, বাংলাদেশি কালচার লিখেননি স্যার। আচ্ছা, বাংলাদেশি কালচার, দেন রুল অফ ল, ন্যাচারাল ডিজাস্টার্স তো লিখছি। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমাদের 16টা আপাতত। এর বাইরে আপনারা একটু 2 মিনিট ভাবেন, 2 মিনিট ভেবে আপাতত 20টা একটা রাফ এস্টিমেট করি, যেগুলা একবার করে হলে আমরা পড়বো, আর 4টে অ্যাড করবো। 20টা একটা রাফ এস্টিমেট, পরে আমরা একটু কমাবো। এই 20টা এসে একবার করে হলেও পড়তে হবে, ধারণা থাকতে হবে। আপনারা 2 মিনিট একটু ভেবে আমাকে বলবেন, 2 মিনিট পরে জিজ্ঞেস করবো। হ্যাঁ, 2 মিনিট একটু ভাবেন। হ্যালো স্যার। হ্যাঁ, 2 মিনিট ভাবেন, 2টা মিনিট ভাবেন, 2 মিনিট পরে জিজ্ঞেস করবেন। 2 মিনিট একটু ভাবেন।
হ্যাঁ বলেন কি কি লিখতে পারি আমরা? যে যে বলতে একটা হাত উঠান, একটু হাত উঠান, নাম শুনবো, তারপরে যদি আমাদের নেওয়া যায় নেব। যে যে লিস্ট করেছেন আমরা একটু হাত উঠালে তাদের কাছ থেকে আমরা নিব। যারা অ্যাড করতে চান, হ্যাঁ মামুন, হ্যাঁ এমডি মামুন, মামুন হাত উঠিয়েছেন। হ্যাঁ বলেন মামুন, আর কি অ্যাড করতে চান? স্যার আমাদের এটার সাথে কি এই যে এলডিসি থেকে যে বাংলাদেশ উত্তরণ হলো, এলডিসি থেকে এটা কি অ্যাড করা যেতে পারে স্যার? কোনটা কোনটা? মানে এলডিসি থেকে স্বল্পোন্নত দেশ থেকে যে বাংলাদেশের উত্তরণ ঘটলো স্যার, এটা কি আসতে পারে? এটা চ্যালেঞ্জ বা এ সংক্রান্ত একটা স্পেসিফিক নাম বলেন তো, নাম যে এই নামে এসে হতে পারে, নাম বলেন। মানে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ যে স্যার হয়ে আসলো, বেরিয়ে আসলো স্যার, হ্যাঁ এখানে মিডল ইনকাম স্ট্যাটাস যেটা বাংলাদেশের, না স্যার? মিডল ইনকাম স্ট্যাটাসের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার জি। আচ্ছা, মিডল ইনকাম স্ট্যাটাস, হ্যাঁ এটা একটা এসে হতে পারে। মিডল ইনকাম স্ট্যাটাস, হ্যাঁ এখানে মিডল ইনকাম স্ট্যাটাস, হ্যাঁ হ্যাঁ অ্যাড করতে পারেন মিডল ইনকাম স্ট্যাটাস ফর বাংলাদেশ। মিডল ইনকাম, ওটা কি মিডল ইনকাম স্ট্যাটাস, কি নাম ওটা বলে, কি নাম এটা? উত্তরণ, তাই না? স্বল্পোন্নত দেশ থেকে এখানে স্যার বাংলাদেশ গ্রাজুয়েটেড ফ্রম গ্রাজুয়েশন মানে আপলিফটমেন্ট অফ বাংলাদেশ ফ্রম লিস্ট ডেভেলপমেন্ট টু মিডল ইনকাম স্ট্যাটাস, একই কথা, যখন মিডল ইনকাম স্ট্যাটাস ফর বাংলাদেশ এই নামে হতে পারে। এটা একটা এসে হতে পারে, এটা তথ্য পাওয়া যাবে ভালো। হ্যাঁ তারপর বলেন মিডল ইনকাম স্ট্যাটাস আমরা অ্যাড করলাম। তাহলে মিডল ইনকাম স্ট্যাটাস ফর বাংলাদেশ, মিডল ইনকাম স্ট্যাটাস ফর বাংলাদেশ। হ্যাঁ নেক্সট বলেন। স্যার আমাদের এই যে করোনার মহামারীর কারণে স্যার আমাদের তো গার্মেন্টস ফ্যাক্টরি একটা আলোচিত ইস্যু স্যার। এটা গার্মেন্টস ফ্যাক্টরি নতুন করে আসার সম্ভাবনা আছে? এটা চ্যালেঞ্জ বা কোনো কিছু? এটা কিন্তু এখন গার্মেন্টসটা আলোচিত ইস্যু, মানে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। জি জি জি, আরএমজি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, এটা হ্যাঁ একটা ভালো আলোচনা। করোনার পার্সপেক্টিভে স্যার, এই যে আরএমজি করোনার ভিতরেও এটা ভালো করছে। রেডিমেড গার্মেন্টস রাখতে পারি আমরা, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। মানে এটা যে নামেই থাকুক, একটা নামে শিখলেই হবে, সেটা আপনার প্রসপেক্টস, পটেনশিয়ালিটিস, হ্যাঁ এখানে রেমিটেন্স, আচ্ছা যে নামেই থাকুক না কেন, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ এসে হতে পারে। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। আর কি স্যার? দারিদ্র বিমোচনে তো স্যার সরকারের অনেক আলোচিত, মানে এখন দারিদ্র বিমোচন বাংলাদেশের 20% দরিদ্র আছে স্যার এখন। এটা কিন্তু গভর্নমেন্টের একটা খুব প্রায়োরিটি সেক্টর স্যার। এটা কি নতুন করে আসতে পারে? এটা পুরানো ইস্যু যদিও দারিদ্র স্যার। বিমোচনে বাংলাদেশ, হ্যাঁ পভার্টি, হ্যাঁ এটা ভালো একটা অর্জন বাংলাদেশের, এটা পড়া যায়। এখানে পভার্টি রিডাকশন, হ্যাঁ এখানে বাংলাদেশ সরকারের অর্জন, না অ্যাটেনমেন্টস অফ বাংলাদেশ ইন পভার্টি এলিভিয়েশন বা পভার্টি রিডাকশন। হ্যাঁ এখানে বাংলাদেশ, হ্যাঁ তারপরে একই সাথে স্যার করোনায় কিন্তু এই যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি পভার্টি আসে, পভার্টি রিডাকশন ব্যাপকভাবে স্যার এবার ছড়িয়েছে বিভিন্ন ইনসেনটিভ। পভার্টি এলিভিয়েশন ইন বাংলাদেশ, পভার্টি এলিভিয়েশন এন্ড বাংলাদেশ, এটা করোনার আগ পর্যন্ত ভালো ইম্পর্টেন্ট ছিল, কিন্তু করোনার জন্য আবার দারিদ্র সীমাটা অনেক বেড়ে যাবে, তো এই জন্য এটার ইম্পর্টেন্সটা একটু কমে গেছে। পভার্টি এলিভিয়েশন এন্ড বাংলাদেশের ক্ষেত্রে যেটা, এটা করোনার আগ পর্যন্ত অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, কিন্তু এখন আবার দারিদ্র সীমা প্রায় 40-এর কাছাকাছি অনুমান করা হচ্ছে, যেটা 20-এর কাছাকাছি চলে আসছিল সেটা প্রায় 40-তে চলে যাচ্ছে। মানে এই জন্য এটা মানে এখন অ্যাকুরেট এস্টিমেট করা কঠিন যে আসলে কি অবস্থায় আছে, কতটুকু গিয়ে থামবে। তারপরে একটু পরে রাখেন। হ্যাঁ এর বাইরে আর কোনটা?
আর উইমেন নিয়ে আসতে পারে, মহিলা, উইমেন এন্ড জেন্ডার ইস্যু এইসব সংক্রান্ত আসতে পারে। এটা কথাটা ভালো বুঝতে খুবই পুরানো। আপনার কথাটা ভেঙে ভেঙে আসতেছে। স্যার আমি একটু কথা বলি। হ্যাঁ, উইমেন এন্ড জেন্ডার ইস্যুস। আব্দুল করিম বলেন তো দেখি। হ্যাঁ, আব্দুল করিম বলেন। স্যার ই কমার্স এন্ড ইটস ফিউচার, স্যার এটা কেমন? স্যার এখন ই কমার্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখানে ই কমার্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা, এটা ব্যাংকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আমরা পড়ি, বিসিএস এও পড়ি, ব্যাংকের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ই কমার্সটা মানে এই করোনা কালে বিশাল অর্থনৈতিক ফ্লোটা অনেকখানি বাঁচিয়ে রেখেছে বলা যায় বিভিন্ন ক্ষেত্রে, তাই না? অনলাইন যেটা আছে ই কমার্স, ই কমার্স আর কি বললেন? এন্ড ফিউচার স্যার, ইটস ফিউচার। e-commerce and its and future. জি স্যার। Its future. E-commerce and its future. E-commerce and its features. স্যার ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটা কেমন স্যার? And its future. এটা ই-কমার্সটা ফোকাস রাইটিং হিসেবে অনেক গুরুত্বপূর্ণ। বিসিএস এর জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও ফোকাস রাইটিং হিসাবে ব্যাংকের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এসে। তারপর আমরা একটু দেখে নিব, যারা দুইটা পরীক্ষা দেই দুইটা আমরা হলে ভালো দেখে নেব আমরা। আচ্ছা, আর হলো আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ট্যুরিজম ইন্ডাস্ট্রি। ট্যুরিজম ইন্ডাস্ট্রি যদি আমরা বলতে চাই, ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা তো এখন ব্যাপক আকারে মারি খেয়েছে এই করোনা কালে, এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ না। স্যার এসএমইটাকে এখন খুব আলোচনা হচ্ছে স্যার, এসএমই স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি, ব্যাংকিং এর ক্ষেত্রে স্যার এটা ওটা আসবে আপনার ফোকাস রাইটিং শর্ট এস এর মধ্যে পড়বে, বাট এসএমইটা লং এস এর মধ্যে আসবে না। লং এস এর মধ্যে স্যার গ্রিন ইকোনমি ব্লু ইকোনমি কি আলাদা না স্যার? হ্যাঁ, ব্লু ইকোনমি আলাদা। ব্লু ইকোনমিটা একটা সমুদ্র বেস, তো এটা আলাদা একটা। ব্লু গ্রিন ইকোনমি ইকোনমি স্যার আলাদা। এসএমইটা আমরা ফোকাস রাইটিং এ দেখাবো, ফোকাস রাইটিং এ আলাদা লিস্ট করব, যে তখন আপনি এসএমই এর বিষয়টা বলতে পারবেন। স্যার গ্রিন ইকোনমি স্যার এটা কি হলো? গ্রিন ইকোনমি, জি স্যার। হ্যাঁ, এটা ক্লাইমেটের মধ্যে পড়ে। গ্রিন ইকোনমিটা এটা ক্লাইমেটের মধ্যে, হ্যাঁ এটা গ্রিন ইকোনমিটা গুরুত্বপূর্ণ। গ্রিন ইকোনমিটা গুরুত্বপূর্ণ, এটা আমরা একটা এটা মূলত ফোকাস রাইটিং এর ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ বলতে পারি আমরা গ্রিন ইকোনমিটা। বিসিএস এর জন্য পড়ে রাখেন, তারপরে গ্রিন ইকোনমি আলাদা একটা। স্যার এসডিজি ও ডেল্টা প্ল্যান এটা কি মেগা প্রজেক্টের মধ্যে চলে যাবে স্যার? এটা তো মেগা প্রজেক্টের ভিতরে না। না, এসডিজি এলডিজি এটা নরমালি আপনার এস এর মধ্যে এভাবে আসে না, সাধারণ জ্ঞানের একটা বিষয়। জি স্যার। এটা সাধারণত সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে, এটা আমরা এস এর মধ্যে নিচ্ছি না। হ্যাঁ, স্যার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এটা কি ইম্পর্টেন্ট এবারের জন্য? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, হ্যাঁ এটা আলোচনা হচ্ছে, কিন্তু এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলতে কি বোঝায় বলেন তো একটু আমাকে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা কি জিনিস বলেন? কে পারবেন একটু ধারণা দিন? স্যার এখনকার যে শিল্প বিপ্লব হচ্ছে কম্পিউটার আবিষ্কারের পর থেকে, যে এখন যে আমাদের ডিজিটাল যে পদ্ধতিগুলা, এই ডিজিটালাইজেশনটা মূলত হচ্ছে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। হ্যাঁ, আর আমি বলতে পারবো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন রাখি আমরা তাহলে। হ্যাঁ, এটা লেখেন 22 ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা কি গুরুত্বপূর্ণ হবে? না, এখন অতটা গুরুত্বপূর্ণ না। এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। মেগা ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট থাকবে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন রাখলাম। আর কি আসতে পারে বলেন?
আবির অধিকারী, আর কিছু লাগে? আর কিছু মাথায় আসতেছে না, মনে হয় তো অনেক হয়েছে। আচ্ছা, মোটামুটি এই কটে আমরা বিসিএস এর জন্য পড়ি। আপাতত 22টা এসএ সম্পর্কে ধারণা নিলেই হবে। এটার জন্য যেটা করতে হবে, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন। আমরা মোটামুটি বেশ কিছু এসের জন্য মানে ইন্ট্রোডাকশন, স্মার্ট ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আমরা করব। স্মার্ট ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন তৈরি করব, ডেটা সংগ্রহ করে এগুলো লিখবো আমরা। এর মধ্যে আমাদের বইতে 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, 4 নাম্বারটা শর্ট আছে, এটা লং এসে নাই, ব্যাংকের জন্য রেডি করা আছে 5 নাম্বারটা, এটা বিসিএস এর জন্য বড় করতে হবে। আর 7 গ্লোবাল ওয়ার্মিং এটা আছে, ইটস ইম্প্যাক্ট। 9 নাম্বারটা নেই। সোশ্যাল মিডিয়া, এটা অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়াটা আছে আমাদের এখানে, সাইবার থ্রেটস এন্ড সিকিউরিটি বইতে আছে। তারপর আপনার ব্লু ইকোনমি বইতে আছে, বাংলাদেশি কালচার বইতে আছে, মিডল ইনকাম স্ট্যাটাস ফর বাংলাদেশ এটা আছে, অনেক আগের তথ্য নিয়ে এটা আপডেট করতে হবে। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশ নেই, পভার্টি অ্যালিভিয়েশন ইন বাংলাদেশ নাই, ই-কমার্স এন্ড ইটস ফিউচার নাই, গ্রিন ইকোনমিটা নাই, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নাই। এখন আমাদের কিছু এসে তৈরি করতে হবে, আমরা কিছু এসে নিজেদের তৈরি করতে হবে। এখন যেমন আগামী ক্লাসের জন্য চ্যালেঞ্জেস কস্ট বাই করোনা ভাইরাস, চ্যালেঞ্জেস একটু খাতায় লেখেন, চ্যালেঞ্জেস কস্ট বাই করোনা ভাইরাস। করোনা ভাইরাস কর্তৃক যে চ্যালেঞ্জগুলো তৈরি করা হয়েছে, চ্যালেঞ্জেস কস্ট বাই করোনা ভাইরাস। এটা আমাদের আপনাদের যে কাজটা করতে হবে, এই এসে কি কি পয়েন্টস হতে পারে শুধু আপনার পয়েন্টসগুলো লিখবেন, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত। এটা বিভিন্ন তথ্য ঘেটে বইপত্র দেখে নিজের চিন্তা ভাবনা থেকে এই এসেটার সম্পর্কে আপনারা পয়েন্টস লিখে নেবেন। আগামী ক্লাসে আপনাদের সবার পয়েন্টসগুলো আমরা প্লাস মাইনাস করে পয়েন্টসগুলো ফাইনালাইজ করব, তারপর ইন্ট্রোডাকশন কনক্লুশনগুলো পরে আমি লিখে দিব। তো আপনারা পয়েন্টসগুলো সংগ্রহ করেন এবং এসেটার ক্ষেত্রে ডেটা দিয়ে সংগ্রহ করবেন। তো আমরা প্রথম কাজ হলো যে এসিটা যদি আমরা সর্ট আউট করতে পারি, মানে পয়েন্ট আউট করতে পারি যে এই তথ্যগুলোর ভিত্তিতে আমাদের এসেটা হবে, তাহলেই আমাদের এসেটা দেখবেন যে অনেক অনেক স্মার্ট একটা এসে হবে। প্রথম কাজ হলো পয়েন্টসগুলো তৈরি করা। চ্যালেঞ্জেস কস্ট বাই করোনা ভাইরাস, দুইটা এসের জন্য পয়েন্টস দেই, এটা একটা আর আরেকটা হলো আচ্ছা মুজিব বর্ষ গোল্ডেন জুবিলি বাংলাদেশ, এটা শর্ট এসে আমাদের আছে, এটার জন্য পয়েন্টস নিয়ে আসেন, এটা আমরা লং এসে তৈরি করব। মুজিব বর্ষ আর গোল্ডেন জুবিলি বাংলাদেশ, মুজিব বর্ষে যে আশ্রয়ন প্রকল্পের আন্ডারে যে ঘর বাড়িগুলো দেওয়া হয়েছে, এগুলো এই বিষয়গুলো আসবে। সরকার মুজিব বর্ষগুলো কি কি কাজ করেছে, হ্যাঁ ওই বিষয়গুলো পয়েন্ট আকারে নিয়ে আসবেন এবং ডেটা আমরা আস্তে আস্তে সংগ্রহ করব। মুজিব বর্ষ আর গোল্ডেন জুবিলি বাংলাদেশ, তাহলে দুইটা এসে চ্যালেঞ্জেস কস্ট বাই করোনা ভাইরাস। এর মধ্যে এখানে আপনার ভ্যাকসিনেট করা হিউজ একটা পপুলেশনকে সারা পৃথিবী, সেটা একটা বড় চ্যালেঞ্জ। মানে কি কি চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেই চ্যালেঞ্জগুলো আমরা বলবো, আর শেষে একটা রিকমেন্ডেশন আকারে একটা প্যারা থাকবে, এরপরে কনক্লুশন, ইন্ট্রোডাকশন, এরপরে চ্যালেঞ্জ, রিকমেন্ডেশন, কনক্লুশন। এক চ্যালেঞ্জের মধ্যে সাব প্যারা হবে বেশ কিছু, এটা আমরা তৈরি করব। আর মুজিব বর্ষর গোল্ডেন জুবিলি বাংলাদেশ, এই এসেটার সম্পর্কে, দুইটা এসে সম্পর্কে প্রত্যেক কমপক্ষে 15টা করে পয়েন্ট লিখতে হবে। প্রত্যেকটা এসের জন্য কমপক্ষে 15টা করে এসে পয়েন্ট লিখতে হবে। যারা আগামী ক্লাসে জয়েন করবেন তাদের এই দুইটা কাজ হলো হোম টাস্ক। এই দুইটা কাজ করে থাকলেই কেবল ক্লাসটা জয়েন করবেন, আর এই দুইটা কাজ করা না থাকলে ক্লাসে জয়েন করার দরকার নেই। আগামী সোমবারের কথা বলছি। আচ্ছা, এখন আস্তে আস্তে আমরা বাকিগুলা করে ফেলবো। এখন আসেন আমরা যে এসে আজকে দুইটা এসে আলোচনা করব। এসে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের যে কাজটা করতে হবে এসের ক্ষেত্রে, সেটা হলো যে যেগুলা কারেন্ট ইস্যু নিয়ে লেখা, যেগুলো আমাদের কারেন্ট ইস্যু নিয়ে লেখা, সেগুলো তথ্যগুলো একটু চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে। তথ্যগুলো আমাদের চেঞ্জ হতে থাকবে, সেটা আমরা দেখাবো কোন কোন জায়গাগুলোতে চেঞ্জ হবে। তো এটা একটা এসে, এটা কারেন্ট ইস্যু নিয়ে না, এটা ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস অ্যান্ড ইটস রেমেডিস। ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস অ্যান্ড ইটস রেমেডিস, এটা আপনি অনেকটা বলতে পারেন যে ভ্যালুস মানে আমাদের যে সোশ্যাল ইস্যু যেগুলো রয়েছে, সেই সোশ্যাল ইস্যুর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ এসে।
কারণ আমাদের সামাজিক জীবন ব্যবস্থার মূল্যবোধের ব্যাপক একটা পরিবর্তন আমরা ইদানিং লক্ষ্য করেছি। বিশেষ করে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার পাশাপাশি অর্থনৈতিক অগ্রযাত্রা যতটা দ্রুত বেগে সামনে গেছে, মূল্যবোধটা ঠিক ততটাই পিছনের দিকে দৌড়াচ্ছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সেটে যদি আপনার থাকে, তো এখন আমরা যখন এটার জন্য আমরা কি কি পয়েন্টসের ভিত্তিতে করব, এটা আমার বইতে আছে, এটা আপনারা দেখে নেবেন। আর শীট আকারেও যারা নতুন আছে তাকে আমরা শীট আকারেও দিয়েছি। এই এসেটা প্রথমে আমরা লিখবো হলো, দেখেন ইন্ট্রোডাকশন থাকবে, গ্লোরিয়াস সোশ্যাল ভ্যালুস ইন দ্য পাস্ট। এসে যখন লিখবো আমরা, তখন আমাদের একটা গ্লোরিয়াস ভ্যালুস দ্য পাস্ট, আমাদের যে অতীতে একটা গৌরবোজ্জ্বল মূল্যবোধ ছিল, সেই মূল্যবোধটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যে বড়দেরকে মানুষ শ্রদ্ধা করতো, ভয় পেত, সম্মান করতো। হ্যাঁ, কিন্তু সেটা এখন উল্টে গেছে। এখন দেখা যাচ্ছে ছোটদেরকে মানুষ ভয় পায়, কারণ এরা হয়তো কোনো কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, অথবা এটার সাথে ইত্যাদিতে বিষয়গুলোর সাথে উল্টে গেছে। এই জন্য এখানে গ্লোরিয়াস সোশ্যাল ভ্যালুস ইন দ্য পাস্টের কথাটা বলবেন। আর প্রেজেন্ট স্টেট অফ সোশ্যাল ভ্যালুস, বর্তমান সামাজিক মূল্যবোধের কি অবস্থা, মূল্যবোধটা এখন বর্তমানে কি অবস্থায় আছে সেই কথাটা বলবো আমরা। তারপরে এরপরে কজেস অফ ডিগ্রেডেশন ইন সোশ্যাল ভ্যালুস, কজেস অফ ডিগ্রেডেশন সোশ্যাল ভ্যালুস। এই সোশ্যাল ভ্যালুর যে আমাদের ডিগ্রেডেশন হলো, এটার ক্ষেত্রে আমাদের কি কি কারণে এটা হয়েছে। যেমন এখানে দেখেন, ল্যাক অফ মোরাল এডুকেশন একটা পয়েন্ট, অ্যাকিউট ইনকাম ডিসক্রিমিনেশন একটা পয়েন্ট, মিসইউজ অফ পাওয়ার একটা পয়েন্ট, থার্স্ট ফর মানি অ্যান্ড ওয়েলথ একটা পয়েন্ট, ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন কালচার একটা পয়েন্ট, অ্যাডিকশন টুয়ার্ডস সোশ্যাল মিডিয়া একটা পয়েন্ট, ইনফ্লুয়েন্স অফ হিন্দি সিরিয়াল একটা পয়েন্ট, ল্যাক অফ প্রপার ফ্যামিলি এডুকেশন একটা পয়েন্ট, ড্রাগ এডিকশন, চিলড্রেন্স ডিপ্রাইভেশন অফ প্যারেন্টাল টাইম, দেন revengeful politics, lack of good governance, rise in the number of broken families, bad association, lack of proper religious education, রেমেডিস গুলো কিন্তু পয়েন্ট আকার না, রেমেডিস গুলো সংক্ষেপে, যেহেতু আপনি অনেকগুলো পয়েন্টস করে ফেলেছেন, কভার করতে পারবেন না। রেমেডিস গুলো 1 2 3 4, মানে ওই যেগুলো সমস্যা সেগুলো এখানে এই কাজটা করতে হবে, এই কথাগুলো বলতে হবে। তারপরে হলো আপনার কনক্লুশন। এখন দেখেন, এটা আমরা এই এসেটা একটু পড়বো, আপনারা একজন একটু পড়বেন, আমরা একটু শুনবো যে আসলে এই ইন্ট্রোডাকশনটা কেমন হবে, ভিতরে নিজস্ব চিন্তা আছে। এটা তো ডেটা বেসড ওইভাবে হবে না, ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস এন্ড ইটস রেমেডিস, এখানে তো অত বেশি ডেটা পাওয়া যাবে না, এটা অনেকটা ন্যারেটিভ এসের মতো। হ্যাঁ, এটা ডেসক্রিপটিভ না, এটা ন্যারেটিভ এসে। এক্ষেত্রে ডেটাটা আপনার পাওয়াটা, মানে ডেটা অত বেশি পাওয়া যাবে না। তারপরে ডেটা যদি আপনার কাছে থাকে, কোনো পয়েন্টস ডেটা আসে, সেটা আপনি কভার করে লিখবেন। আচ্ছা, একজন একটু পড়েন তো দেখি, নাসরিন একটু, আচ্ছা নাসরিন তো, পিঙ্কি একটু পড়েন তো দেখি এসেটা, আমরা একটু শুনি। পিঙ্কি পড়েন। Social values, degradation of social values and its remedies. Introduction. Social values, a set of moral principles, are implicit guidelines that provide orientation to individuals to conduct themselves properly within a social system. Being an important part of the society, social values account for the stability of social order. Deviation from these deep-rooted norms and rituals surely create doubling at the initial stage before making the entire social system violent and poisonous. Bangladesh, a country having conservative culture, has long practiced its social values, which have made the social environment amicable, friendly, and hearty. But in recent years, we have noticed with great regret that some vested quarters of the society are putting their weak effort to harm our age-old social values and are inviting myriad danger not only for the society but also for the myriad, na sir? Myriad, হ্যাঁ myriad, বহুবিধ, হ্যাঁ। Dangers, and not only for the society but also for the entire country. If they become successful in their plan, our whole society will become violent and beyond livable. Glorious social values in the first. Offering salam. Offering salam or adab to the elders and
superiors, not arguing with seniors and superiors, listening to the elders, not smoking in front of seniors, extending helping hands in the danger of the neighbors, punishing the younger when found guilty, abiding by the advice of the teachers, reading books in leisure, getting involved in various social activities, mingling with the people of different paths, opinion and ideology, following the decision of the arbitrators in village arbitration, believing the speech of the educated and learned, practicing moral qualities, Educated and learned. educated and learned. Learned. Practicing moral qualities, raising voice against injustice or some of the values that the members of the society practiced in the past. But now, to say the least, many of these social values are falling into oblivion. Falling under the wheel of globalization and development, many of these values have already reduced to dust, while some others have kept them afloat with a lot of risks. It will not be an exaggeration to say that at present, many people meet their relatives in a community center at the time of marriage of any member and at the graveyard at the time of death of the some relative or other. Present state of social values. Power and possession have been the main pursuit to many men and women in our country at present. Many people are seen to bargain away their cultural values while acquiring more objects. In the past, there was a strong bonding among family members and relatives, and visit to relatives was very frequent without prior consent. Without prior consent. Prior consent. Another example may clearly highlight the degradation of social values. Many doctors and engineers sit for BCS exam to be admin cadre or police cadre because they have realized that without having political or administrative power, it will be almost impossible to live with honor and dignity in the society on the days coming ahead. Moreover, sending children to baby care centers and sending old people to old home are increasingly seen as a recent trend in our social system. Another point deserves worth mentioning in this connection. Casino culture has also developed in our society in recent years. Above all, the culture of fear and intimidation has emerged all around. Causes of degradation in social values. There are a number of causes of degradation in social values. These include, number, lack of moral education. Education devoid of morality cannot make a person educated in true sense of the term. Certificate only education cannot rouse the humanity and fellow feelings. It is moral education that helps a man distinguish between the right and the wrong, inspire one to raise voice against injustice, oppression, exploitation, and so on. It is frustrating that we are focusing on obtaining more and more degrees, money, materials, objects. We are not paying any heed to moral education. Money, career, position at any cost have been our ultimate goal. The situation has been so worse that many people are not seen to feel guilty to snatch the rights of others. If this trend goes on and the influential patronize unethical behavior, we will have to go to museum to see what morality is and how our ancestors confronted injustice with the help of moral strength. Number 2, acute income discrimination. Income discrimination has been so acute in our country that about 90% of wealth is in the hands of 10% people. Those who have plenty of money and wealth enjoy all amenities of modern life, and those who have not enough wealth have kept them afloat somehow. It is also seen that people having almost equal quality earn different amount of
money because of working in different fields. This discriminatory economic system makes many people aggrieved and frustrated. With the passage With of the passage time, of time, this frustration turns into enmity among the people of the society. This economic system encourages many people to be in the part of evil and vicious competition in earning more money and wealth. Number 3, misuse of power. Misuse of power, especially political power, makes one monster and invites myriad danger myriad and dangers and nuisances myriad in the society. nuisance in the society. Hundreds of incidents of misuse of power come across our eyes in our everyday life. The emergence of miscreants like Papia, Sabrina, Shahid, and Lopa in politics proves in that some case, some miscreants of hoodlums use political identity to commit crime. There is no doubt that the touch of power-centered politics has made many people arrogant and giant. But in the first, Arrogant and giant. But in the past, political figures were respected by others because of their feelings and contribution to the general masses. In fact, the degradation of political system or lack of political commitments has resulted in fearful situation in the society. When politics does not lie in the hands of genuine political leaders, misuse of power is must. thirst for money and wealth. Okay. Number 4, thirst for money and wealth. There goes a proverb that money is not root of all evils. Money is the root of all evils. The proverb has turned into reality in the lives of many people of our country. It is true that increasing cost of living has compelled many people to earn more. Bringing solvency in the family is undoubtedly praiseworthy, but fear means praiseworthy, but fear means foul can no way be supported. To speak frankly, many people in our society have thirst for money and wealth, and they do not give second thought to give up honesty and morality while making money and wealth. For example, an officer of Rupur Atomic Power Plant was accused to purchasing each fellow for more than 5,000 taka only for having thirst for money. Number 5, influence of Western culture. Western culture is influencing almost all culture of the world with its heinous claw. And Bangladesh is not free from the claw of Western culture. Single parent family, sexual intercourse before and outside married, maintaining more than one relationship by both males and females, marrying more than 1 or 2 times, abandoning parents in adult age, and so on are growing at an alarming rate in our society, though these were hardly seen in our culture in the past. The obnoxious practice imported from Western culture is making our society unrest and making social ties delicate. Number 6, addiction towards social media. It is not unknown to anyone that devotion makes people creative while addiction makes people destructive. Addiction to social media not only kills valuable time of people but also makes them physically and mentally sick. Realizing this, the innovators of the technology and social media have kept their children out of social communication media. But we have placed smartphone and other technological device in the hands of our children before they have started going to school. As a consequence, we are suffering from disastrous effect, including poor performance of our children in educational institute, child drug abuse, juvenile gang, and even increasing rate of child killing in the society. Number
Seven, influence of Hindi serial. Influence of Hindi serial is undoubtedly one of the main reasons of degrading our social values and waning our long practice norms, customs, and rituals. Many Hindi serial telecast some programs which are full of vulgarities, malice, family, vulgarities, malice, 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 তারপর family conspiracy, arrogance, and revolt of these, and these do not match our social and family rituals. Many people of our society, especially some housewives, watch Hindi serial till midnight and try to implement the lesson in their family life. As a result, conflict and violence rose in the family. At times, it raises bitterness between or among spouse and other family members. Number 8, lack of proper family education. Family is the first informal institute where children grow up with the supervision of parents, siblings, uncles, aunts, and grandparents. What children learn from their families have lasting impression in their minds. As children follow their parents and other family members, proper upbringing is highly essential. If children do not get proper family education, they may be problematic social members in the future. For instance, when children find their parents quarreling off and on over silly matters, their tender minds become affected, and in many cases, their normal growth is greatly affected. As a result, many of them become violent and fail to be effective members of the society. Number 9, drug addiction. The heinous claw of drug addiction has reached up to the remote village of Bangladesh because of availability of various narcotics. Nowadays, the number of female drug abusers is increasing rapidly, keeping pace with male drug abusers. The users of drugs are not only destroying the families but also ruining social values. The people who are addicted to drugs get involved in various antisocial activities to collect money for drugs. Number 10, children's deprivation of parental time. Children become humane, humble, moral, and polite with the touch of parental love and affection. Nowadays, in many families, both the parents spend long hours outside their houses for official or other work. Consequently, children do not get their parents when they are in need of parental love and affection. Moreover, many children grow up under the supervision of maid servants. This creates huge stress in the tender minds of the children, and it at times invokes children to go astray. Number 11, revengeful politics. It is very unfortunate for us. It is very unfortunate for us that we have been going through revengeful politics for a long time. At times, it is so hateful that even the hands of the brother do not shake before hitting his own brother only for narrow political interest. Changed political culture has taught us that we will have to acquire political power by fair means or foul, as most of the people appreciate only power and positions. Besides, political division between two main political parties is so acute that one cannot be even stand the name of other. This political malaise has polluted the entire social system. Lack of good governance. Bangladesh has achieved visible progress in various fields of economy, but is lagging behind in ensuring overall good governance. Though the people of long for rule of law and good governance in every sphere of life, they hardly feel it. In this circumstance, the culture of panic has developed all around, limiting the freedom of speech. Next, rise the number of broken family.
In a study, it has been found that in city areas, women are accountable for 70% of divorce. It indicates that the number of broken families is increasing in the alarming rate. Besides, rape, illicit love affair, sexual intercourse before and outside marriage are also on the rise. Various social nuisances are also increasing with the rise of broken families. Next, bad association. Many teenagers are seen to engage in teasing, hijacking, taking drugs because of bad association. It is affecting not only their life but also the entire social values and systems. Next, lack of proper religious education. True religious education makes people disciplined and good citizens of the society. In contrast, religion's fanaticism or incomplete knowledge on education can make people militant or hostile to the people who belong to other religions. Over the last few years, we have noticed militant activities by workers of some so-called religious groups. Remedies. To save the society from further degradation in terms of social values, a number of remedial measures will have to be taken. These are as follows. Number one, imparting moral education, reducing income discrimination, reducing addiction towards social media, giving enough time to children, raising family and social bonding, strengthening ties among friends and relatives, bringing back sound political environment, removing the politics of division, vengeance, and confrontation, ensuring good governance and rule of law, stopping the culture of impunity, curbing the ill competition of making more and more money, bringing the drug dealers under strict law, rousing fellow feeling among people, stopping extrajudicial killing, developing social relationship among people. Conclusion. In conclusion, it can be said that in recent years, Bangladesh has been witnessing a sharp and steep decline in social and moral values. Every day, we hear series of harrowing, gruesome tales that were unheard of even a few decades ago. A homogeneous nation as we are with rural roots and common culture, the society is now in the process of gradual degradation, disintegration into a fragmented, greed-oriented, selfish entity. This gradual degradation of values makes our society less human. If the present trend of degradation prolongs, we will find such a society where life will be full of all material things but will not have not a drop of peace and tranquility. Society will have a lot of people, but none of them will be conscience stricken. Meaning of life will be a big zero. Thus, without wasting even a few seconds, we will have to work without blaming or rebuking others for the revival of our glorious and age-old social values. হ্যাঁ, এটা হলো আমাদের দেখেন ন্যারেটিভ এসে, এখানে কিন্তু ডেসক্রিপটিভ না, যেখানে অনেক বেশি ডেটা বহুল হতে হবে এরকম না। কিছু কিছু এসে পরীক্ষায় একটা এসে মিনিমাম ন্যারেটিভ হবে। অনেক সময় দেখা যায় যে এসেটা আপনার আনকমন হতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে চুজ করতে হবে ন্যারেটিভ এসেগুলো। এইভাবে দেখেন একটা ইন্ট্রোডাকশন এবং স্টেপ বাই স্টেপ আপনি আগাবেন। সেখানে আপনার ন্যারেটিভ এসের ক্ষেত্রে বলছি যে আপনার ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স, আপনার জানা যে অভিজ্ঞতাগুলো রয়েছে বা এক্সাম্পলগুলো রয়েছে, সেগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করবেন। তবে এসে লেখার ক্ষেত্রে নর্মালি কোনো এসেতেই সরাসরি আপনি আপনার মানে সরকারকে নেগেটিভলি তুলে ধরবার চেষ্টা করা যাবে না। এখানে অনেক জায়গায় মনে হতে পারে যে এখানে হয়তো গভর্নমেন্ট রেসপন্সিবল, এটা রেসপন্সিবল, পলিটিক্যাল পিপল রেসপন্সিবল, এরকম মনে হতে পারে। হ্যাঁ, বাস্তবে এরকম ঘটেও থাকে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ভাষাটা হবে সফট। ভাষাটা ক্রিটিসিজম যখন হবে সেটা সফট ভাষায় ক্রিটিসাইজটা করতে হবে,
সেটা আপনার নেকিড ক্রিটিসিজম হবে না, প্রথম কথা যেটা। আর সরাসরি কাউকে ব্লেম করা যাবে না, সরাসরি কারোর উপর ব্লেম চাপানো যাবে না। যদি ব্লেম চাপাতে যায় সে সেটা কোশ্চেন করতে পারেন যে এর দায়ী হতে পারে কিনা, বা এরা দায়ী কিনা, কোশ্চেন রাখতে পারেন শেষে। অথবা এটার রেসপন্সিবল কে, হ্যাঁ, এর দায় মানে অমক সহ তমকের উপরও বর্তায় এরকম অনেকেই মনে করেন, এরকম কথাগুলো বলা যাবে। অর্থাৎ আপনি সফট ভাষায় কথাগুলো তুলে ধরতে হবে, সরাসরি কারো বদনাম করা যাবে না, কাউকে ক্রিটিসাইজ করে উপস্থাপন করা যাবে না, যদিও একজন ব্যক্তিকে মনে হতে পারে যে সে দোষী বা গিলটি। এইভাবে এসের ক্ষেত্রে মানে গভর্নমেন্টের সমালোচনাগুলো একটু সফট ভাবে হবে, হ্যাঁ, মানে নেকিড হবে না। আমরা এখানে যেমনটা করেছি, যেমনটা এখানে আমরা আলোচনায় বিশেষ করে সরকারের যে দায়িত্বগুলো, রাজনৈতিক দলের যেটা রয়েছে, অ্যাজ এ হোল আমরা হিউম্যান বিংস যারা আছি, সোশ্যাল বিং যারা আছি, তাদের যে রেসপন্সিবিলিটিগুলো বা তাদের যার যেটুকু দায়, সেটা আপনি কথার মাধ্যমে আপনি তুলে ধরবেন। আর যেগুলো সরাসরি কালপিট রয়েছে, তাদের কারণে সমস্যা তৈরি হচ্ছে, তাদের নাম বলে আপনি বলতে পারেন, সেটা যারা গিলটি বা কালপিট যারা, কিন্তু রেসপন্সিবল পজিশনে যারা আছে তাদের ক্ষেত্রে সরাসরি নাম উল্লেখ না করে, হ্যাঁ, এখানে আপনি আকার ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করবেন। আচ্ছা, এখন দেখেন তো এই যে ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস অ্যান্ড রেমেডিস, আমরা এটা বললাম যে আমাদের সোশ্যাল যে ইস্যুগুলো রয়েছে এর মধ্যে এটা একটা এসে, যেমন এখানে গ্রামীণ জীবন শহর জীবন এরকম ডিস্টিংশন হতে পারে, ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস, হ্যাঁ, বা চেঞ্জেস ইন সোশ্যাল ভ্যালুস, যদি এটা কোশ্চেন এরকম হয় চেঞ্জ সোশ্যাল ভ্যালুস বা চেঞ্জেস ইন সোশ্যাল ভ্যালুস ইন রিসেন্ট ইয়ার্স, একই হবে। যে সোশ্যাল ভ্যালুসের ক্ষেত্রে যদি এসেটা এরকম হয় চেঞ্জেস ইন সোশ্যাল ভ্যালুস ইন রিসেন্ট ইয়ার্স, এটাই কথা, মূল কথা। ডিগ্রেডেশন সোশ্যাল ভ্যালুস অ্যান্ড ইটস রেমেডিস বা চেঞ্জ সোশ্যাল ভ্যালুস অ্যান্ড ইটস রেমেডিস একই কথা হবে। এই এসেতে কারো কোনো কোয়েরি আছে কিনা? এই এসেতে কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন। না, আচ্ছা, তাহলে আমরা আরেকটা এসে একটু দেখি। এখানে দেখেন একটা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা এসে, মেজার্স টেকেন বাই বাংলাদেশ ইন রেসপন্স টু করোনা ভাইরাস কোভিড-19, কারেন্ট ইস্যুগুলোর মধ্যে এটা আসবে। অর্থাৎ মেজার্স টেকেন বাই, এখানে দেখেন, এখানে আমরা যেটা করব, এই মেজার্স, এখানে কিছু মেজার্সের কথা আমরা বলেছি, আরো কিছু মেজার্স উইথ দ্য পাসেজ অফ টাইমে আসবে, সেগুলো অ্যাড করতে হবে আপনাকে। যেমন দেখেন আমরা একটু পয়েন্টসগুলোর দিকে যাই। প্রথমে আপনার ইন্ট্রোডাকশনে যাবেন, তারপরে যে মেজারগুলো, এর মধ্যে জেনারেল মেজার্স রয়েছে, কিছু জেনারেল মেজার্স, যেমন মরাটোরিয়াম অন লোন পেমেন্টস, হ্যাঁ, এর মধ্যে আছে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে গভর্নমেন্ট কয়েকটা, হ্যাঁ, সেই স্টিমুলাস প্যাকেজ এখানে হয়তো সবগুলোর কথা নাই, কেন এটা আগে লেখা হয়েছে, কয়টা প্যাকেজ সেটা উল্লেখ করবেন। তারপর ট্যাক্স মেজার্স, ট্যাক্সের ক্ষেত্রে কিছু ছাড়ের বিষয় দিয়েছে এনবিআর, সেটা এখানে আসবে। তারপর ইকোনমিক স্টিমুলাস মেজার্সের মধ্যে এক্সটেনশন অফ ইউজেন্স পিরিয়ড, অর্থাৎ লোন পেমেন্টের ক্ষেত্রে, রিডাকশন ইন রিপো ইন্টারেস্ট রেট, বাই ব্যাক অফ গভর্নমেন্ট সিকিউরিটিস, প্রমোশন অফ পেমেন্ট সার্ভিসেস, দেন এগুলো কিন্তু ডেসক্রিপটিভ, বর্ণনামূলক হবে, অনেকগুলো তথ্য থাকতে হবে। রিডাকশন ইন লিকুইডিটি রেট, ইনক্রিজ ইন অ্যাডভান্স ডিপো রেট, এগুলো টেকনিক্যাল ওয়ার্ড। তারপর কোয়ার্টারলি রিপেমেন্ট, for imports under suppliers buyers credit, then refinance scheme BDD 50 billion for agricultural sector, then refinance scheme of BDD 30 billion for low income professionals, farmers, micro business, loan from abroad for foreign owned or controlled companies, BB restricted on dividend payment by banks. তারপর আছে রেমিটেন্স ইনসেন্টিভস, একটা বিষয় আছে, 360 ডেজ স্পেশাল ডিপো, ওয়েভার অফ ইন্টারেস্ট অন লোন, আর এরপরে এলসি ইস্যু উইথ রিয়েলাইজেশন ক্লজ। তারপর কতগুলো প্যাকেজ এখানে,
এখানে প্যাকেজ 1 stimulus package of BDD 677 billion approximately, package 1, package 2, package 3, package 4, এরপর আরো কিছু প্যাকেজ প্রধানমন্ত্রী পরবর্তী দিয়েছে, সেগুলো আনবেন। এমপ্লয়মেন্ট রিলেটেড মেজার্স, ওয়ার্কার্স লে অফ প্রহিবিশন, ডিসবার্সমেন্ট অফ ক্যাশ এইড, আদার মেজার্স অ্যান্ড সোর্সেস, এখানে অ্যাডভান্স এগেনস্ট ইম্পোর্টস অফ লাইফ সেভিং ড্রাগ, ম্যাক্সিমাম মার্জিন লিমিট ফর ইম্পোর্ট চাইল্ড ফুড। হেলথ মেজার্স এর মধ্যে কি কি আছে? হেলথ মেজার্স এর মধ্যে দেখেন এখানে আমরা প্রথমে হেলথ মেজার্স এর মধ্যে সরাসরি একটা প্যারা করা হয়েছে, সাবমেন আসে নাই। হেলথ মেজার্স এর মধ্যে একটা প্যারা আসবে এখানে ভ্যাকসিনেটিং, হ্যাঁ, এখানে দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি, অর্থাৎ এখানে ম্যাসিভ ভ্যাকসিনেশন প্রোগ্রাম। হেলথ মেজার্স এর মধ্যে আমাদের প্রথমে যেটা আসবে মানুষকে সচেতনকরণ, যে এগুলো আছে, অর্থাৎ মেকিং পিপল কনসিয়াস টু ফলো হেলথ রুলস। এখানে স্টেপস নেওয়া হয়েছে, সচেতনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে মানুষকে স্বাস্থ্য সচেতন করবার জন্য। তারপরে কিছু স্পেশালাইজড কোভিড হসপিটাল গভর্নমেন্ট করেছে, সেখানে বেড, করোনা পেশেন্টদের জন্য আলাদা বেড এবং আইসিইউ সেন্টার বা আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের আলাদাভাবে, এটা বাইরে আপনি বলবেন যে ম্যাসিভ ভ্যাকসিনেশন, এখানে আলাদাভাবে ম্যাসিভ ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা নতুন করে শুরু হয়েছে। আমি সেটা যখন তৈরি করেছি তখন এটা ছিল না, আলাদা একটা পয়েন্ট বলবেন যে ম্যাসিভ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এটা একটা প্যারায় আসবে, সেখানে আমাদের ভ্যাকসিনেশনটা কিভাবে দেওয়া হচ্ছে সেই কথাগুলো বলবেন। এরপরে আমাদের হলো কনক্লুশন। এরপরে দেখেন আমরা কনক্লুশনে যাব, এইভাবে মূলত আমাদের এসেটা লিখতে হবে। এখন দেখেন এটা এই ধরনের এসে, যেহেতু করোনাটা এখন অনেক গুরুত্বপূর্ণ একটা এসে, এটা রিলেটেড আপনি একটা ভালো ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লিখে রাখতে পারেন। আমরা যেমন এখানে 2-3টার জন্য এসে ইন্ট্রোডাকশন লিখেছি, 2-3টা এসের জন্য ইন্ট্রোডাকশন আলাদা, কনক্লুশন আলাদা লিখেছি। আপনারা 3টা থেকে মিলিয়ে স্মার্ট একটা কনক্লুশন তৈরি করতে পারেন। যেন এখানে যেটা আমরা বলেছি, the year 2020 has already been marked by many as a year of misfortune since novel coronavirus or COVID-19 has taken pandemic turn in each and every corner of the world, from China to Chile and from Brazil to Bahrain. Even the mightiest state of the world has proved its unworthiness before such a virus and noticed helpless deaths of lakhs of its people. Bangladesh, one of the most populous and progressive countries of the world, is trying hard to overcome the stressful situation created by coronavirus. Bangladesh has taken myriad measures in various fields to bring the infection under control and to save the life and livelihood of the vulnerable people. Measures taken by Bangladesh in response to COVID-19 are as follows. এটা বলার পরে আপনি এই মেজার্সগুলো, এই তথ্যগুলো মুখস্থ করতে হবে, কিছু তথ্য, কারণ এটা তথ্য ভুল করতে হবে। আর কনক্লুশন এসে দেখেন, in conclusion, it can be said that the loss of life, property and time resulted from corona pandemic is irrecoverable in a word. The visible advancement and progress that Bangladesh has acquired over the last 2 decades has experienced mounting challenges during the period of coronavirus. However, it is a matter of hope that the incumbent government has taken some pragmatic steps to help millions of poor families stay afloat and economy keep running. As the people of Bangladesh have miraculous power of resilience, we will start anew, overcoming the challenges caused by coronavirus. এটা আরো স্মার্ট করা যাবে, আমরা মোটামুটি একটা এসে মোটামুটি 70-75% নাম্বার পাওয়া যাবে, এরকম একটা ইন্ট্রোডাকশন কনক্লুশন এখানে দিয়েছি। এটুকু লিখতে পারলেও আপনাদের জন্য অনেক হবে সেটা। তবে এই এসেটা যেহেতু স্টেপস বলেছে, এখানে তথ্যগুলো, এই স্টেপগুলো কিন্তু মানে অনেকগুলো তথ্য, এখানে বিভিন্ন ইকোনমিক টার্ম আছে, এখানে কিছু ফিনান্সিয়াল টার্ম রয়েছে, এখানে হেলথ রিলেটেড কিছু বিষয় রয়েছে। তো এখানে যে পয়েন্টস বেসিক যেগুলো, সেগুলো মেমোরাইজ করতে হবে আপনার। হ্যাঁ, সরকার এই অর্থনৈতিক যে স্টেপগুলো নিয়েছে, যে প্যাকেজগুলো নিয়েছে, তো এই দুইটা এসে আগামী ক্লাসের জন্য আপনাদের পড়া। Steps taken by Bangladesh in response to COVID-19.
অর্থাৎ কোভিড-19 মোকাবেলার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট যে স্টেপস নিয়েছে এটা, আর ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস, এই দুইটা বিষয় আপনাদের পড়া থাকবে আগামী ক্লাসের জন্য। আর দুইটা এসে, আর আমরা দুইটা যে সাজেশনটা দিয়েছি, সাজেশন অনুযায়ী আমরা আগাতে থাকবো। দুইটা এসের পয়েন্টস আপনারা লিখবেন। সেটা কি কি? এক নাম্বার হলো চ্যালেঞ্জেস ক্রিয়েটেড বাই করোনা ভাইরাস, আর মুজিব বর্ষ অথবা গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স। প্রত্যেকেই মিনিমাম 15টা করে পয়েন্ট সংগ্রহ করবেন, 15টা পয়েন্ট। সেখানে নিজের কিছু ক্রিয়েটিভিটি অবশ্যই থাকবে। 5টা পয়েন্ট যেন নিজের ক্রিয়েটিভিটি থেকে হয়, 5টা পয়েন্ট যেন নিজের ক্রিয়েটিভিটি থেকে হয়, এরকম থাকতে হবে। এখন বলেন, আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে বলেন। স্যার, করোনা বিষয়ে যে কয়েকটা এসের কথা বললেন প্রথমে, চ্যালেঞ্জ, তারপর হচ্ছে ইমপ্যাক্ট, এগুলোর ক্ষেত্রে কি ইন্ট্রোডাকশন আর কনক্লুশন এগুলো কি প্রায় কি একই হবে, নাকি প্রত্যেকটার জন্য আলাদা? এগুলো কাছাকাছি হবে। এগুলো আসলে একটা পরে রাখলে একটা জায়গায় ইউজ করা যাবে, একটা পরে রাখলে একটা থেকে ইউজ করা যাবে। একটা তিনটার মধ্যে যেটা সবচেয়ে ভালো আছে, যেটা দেখবেন যে সবচেয়ে ভালো ইন্ট্রোডাকশন কনক্লুশন, ওরকম একটা ইন্ট্রোডাকশন আপনি পড়ে নেন। হ্যাঁ, সেটা হলো। আচ্ছা, মাহমুদ আহমেদ বলেছে থ্যাংক ইউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল ক্লাস। আচ্ছা, ওয়েলকাম আপনাকে। হ্যাঁ, আর কোনো কোয়েরি আছে কিনা বলেন। আবির অধিকারী, আমরা বুঝতে পারছি তো, তাই না, মোটামুটি কিভাবে আগাতে হবে? আবির অধিকারী, বোঝা যাচ্ছে না আমাদের আগাতে হবে কিভাবে? স্যার ভাইয়া লেফট হয়ে গেছে, মনে হয় কানেকশন লস্ট হয়ে গেছে। নাসরিন, বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমরা যারা কোর্স শেষ করেছি, আমরা তো মোটামুটি এখন স্ট্রাকচার, ট্রান্সলেশন, রিডিং কম্প্রিহেনশন, ওগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা তৈরি হয়েছে এবং আমরা ভালো পারি, এখন বেশ ভালো পারি বলা যায়। কিছু কিছু জায়গায় হয়তো এখনো কিছুটা গ্যাপ রয়েছে, যেমন সামারি রাইটিং, সেন্টেন্স মেকিং, স্মার্ট সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ওই দুইটা জায়গায় লেটার টু দ্য এডিটর কারো সমস্যা এখনো আছে, ওই জায়গাগুলো একটু ইমপ্রুভ করতে থাকবেন। আর এখন কাজ হবে এই এসে রাইটিংগুলো এখন মুখস্থ না করে এই এসে গুলো এখন 2-3 বার করে পড়তে থাকেন। আমরা যে 20-22টা দিলাম, এসে গুলো 2-3 বার করে পড়তে থাকেন। হ্যাঁ, পড়তে থাকেন, কি বলা হয়েছে এটা একটু অ্যাবজর্ব করবার চেষ্টা করেন। নলেজ লেভেলটা এখন বাড়ান। নলেজ লেভেল 2-3 বার পড়লেই দেখবেন যে অনেকখানি আইডিয়া চলে আসছে। আর পয়েন্টসগুলো মেমোরাইজ করে ফেলতে পারেন। পয়েন্টসগুলো এই এসের এই পয়েন্টসগুলো হবে, পয়েন্টসগুলো মেমোরাইজ করে ফেলতে পারেন। কিছু ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন মেমোরাইজ করে ফেলতে পারেন। এটা টাইম সেভ করবে আপনার প্রচুর। মোটামুটি 10টা এসের ইন্ট্রোডাকশন কনক্লুশন মুখস্থ করে ফেলেন। যাদের মুখস্থ বিদ্যা ভালো, তারা 10টা এসের ইন্ট্রোডাকশন কনক্লুশন মুখস্থ করে ফেলেন। পরীক্ষার হলে গিয়ে একদম 5 মিনিট 2-3 মিনিটের মধ্যেই ইন্ট্রোডাকশনটা লিখে ফেলবেন, কনক্লুশনটা লিখে ফেলবেন। হুবহু এই রেঞ্জেই থাকবে। এই যে আমরা যে মোটামুটি 10-12টা পরে ফাইনালি সাজেস্ট করব, এখন 20-22টার কথা বলেছি, এটা করতে থাকেন। নলেজ লেভেলটা একটু বাড়ুক, তারপর পরীক্ষার হয়তো 1-1.5 মাস আগে আমরা একটু শর্ট সাজেশন দিব। রিপা, কিছু বলবেন? না স্যার, বুঝতে পারছি। আর কারো কিছু বলার আছে? না, তাহলে আমাদের পড়া শুরু হলো। আমাদের এসে ক্লাসগুলো 1.5 ঘন্টারই হবে, 90 মিনিটসই হবে। 7:30 থেকে শুরু হয়ে আমাদের 9টা পর্যন্ত চলবে। তো আপনারা যদি একটু কাজ করেন তাহলে আমরা অনেক স্মার্ট এসে লিখতে পারবো। মানে যেগুলো বাকি আছে দেখবেন যে ক্লাস করলেই ওটা সম্পর্কে যে একজন এক এক ধরনের পয়েন্ট বলবে, তো কথা বলবে, ওই এসে আপনার এমনি ক্লাসেই দেখবেন যে অনেকখানি কভার হয়ে যাবে। ওই এসেটা আমরা যে কটা ক্লাসের মোটামুটি 4-5টা আমরা এখানে ক্লাসে রেডি করব। তো 4-5টা যদি ক্লাসে রেডি করি, ওই ক্লাসে কথা বলতে বলতেই মানে অন্যের পয়েন্টগুলো শুনতে শুনতেই এই যে আপনি যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা শুনবেন, এতেই দেখবেন যে আপনার অনেক তথ্য আপনার মাথার মধ্যে চলে আসবে। যে একটা পয়েন্ট আপনি চিন্তা করেছেন, সেটা হয়তো আরেকজন আরেকটা পয়েন্ট চিন্তা করেছে, তাহলে 2টা পয়েন্ট বা এরকম 10 জনে যখন চিন্তা করবে, যে আপনি যে পয়েন্টগুলো চিন্তা করেছেন তার থেকে তো 4-5টা অতিরিক্ত পয়েন্ট চলে আসবে। এবং ওইটা সে কি ভেবেছে, যে পয়েন্ট আপনি চিন্তা করেছেন, নিশ্চয়ই সেখানে আমরা কোনো এক্সাম্পল বা এখানে কোনো রিয়েলাইজেশন এক্সপেরিয়েন্স আছে, সেটা যখন আমরা বলবো যে আপনি এই পয়েন্ট দ্বারা কি বোঝাতে চান, তখন কিন্তু দেখেন আপনার অনেকগুলা বিষয় চলে আসবে আস্তে আস্তে। তাহলে আমাদের আজকে শেষ। এটা আমরা ইউটিউবে আপলোড দেবো। হ্যাঁ, এটা আমরা ইউটিউবে আপলোড দেবো। আচ্ছা, আপনারা কি সবাই ইউটিউব চ্যানেলে আছেন এখানে যারা আছেন আজকে ক্লাসে? জি স্যার।
সবাই আছেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে এটা প্লে লিস্টে গিয়ে বিসিএস রিটেন ইংলিশের মধ্যে পাবেন, বিসিএস রিটেন ইংলিশের মধ্যে পাবেন, অর্থাৎ প্লে লিস্টে গিয়ে বিসিএস রিটেন ইংলিশে খুঁজবেন, আজকেই আপলোড হয়ে যাবে। তাহলে শেষ।